সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন মহাশ্বেতা দেবী রচিত 1084 মা উপন্যাসটির ৫ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। সে সময়ে ২.৫ বছর ধরে বরানগর কাশীপুরকে শোধিত করবার সময় পর্যন্ত এদের বিষয়ে সকলে নীরব থাকবার অলিখিত নীতি অনুসরণ করছিল। জাতীয় কার্যকলাপে টোকিওতে হাতি, মেট্রোয় চিত্রোৎসব, ময়দানে শিল্পী সাহিত্যিক, রবীন্দ্র সদনে কবিপক্ষ, এই সব কিছুর পেছনে এক সুপরিকল্পিত মনোভাব কাজ করছিল। বিচলিত হবার দরকার নেই, কেননা তেমন গুরুত্বপূর্ণ কিছুই ঘটেনি। কয়েক হাজার ছেলে নেই বটে, কিন্তু তাতে কিছু এসে যায় না। আর কোনো মার এ কথা মনে হয় কিনা কে জানে, কিন্তু সুজাতার সেদিনও মনে হতো, আজও মনে হয়। কেবল পশ্চিমবঙ্গে তরুণরা আজ তাড়িত ত্রস্ত, তবু তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা অন্যত্র ঘটেছে। ওদের অস্তিত্ব, যন্ত্রণা, নিশ্চিত মৃত্যুর মুখে অবিচল বিশ্বাস, সবকিছু সমগ্র জাতি ও রাজ্য সেদিন অস্বীকার করেছিল। সুজাতার সবচেয়ে যাতে ভয় করে আজকাল, তা হল এই যে অস্বীকার করে সমস্ত রাজ্য জুড়ে সবাই স্বাভাবিকতার ভান করছিল, সেটা কারো কাছে অস্বাভাবিক বলে মনে হচ্ছিল না। এই স্বাভাবিকতা যে কি ভয়ঙ্কর, কি পাশব, কি হিংস্র, তা সুজাতা মর্মে মর্মে জানেন। ব্রতীরা জেলে মরছে, পথে মরছে, কালো ভ্যানের তাড়া খাচ্ছে, উন্মত্ত জনতার হাতে মরছে। সমস্ত জাতির যারা বিবেকস্বরূপ, তারা কেউ ব্রতীদের কথা বলছে না। সবাই এই একটি ব্যাপারে চুপ করে আছে। তাদের এই স্বাভাবিকতা সুজাতার কাছে ভয়ঙ্কর লাগে। ভয় করে যখন দেখেন তারা নিজেদের স্বাভাবিক, বিবেকবান ও সহৃদয় মনে করছে। বাইরে তাদের দূরদৃষ্টি বহু দূর প্রসারিত, ঘরে সেই দৃষ্টি অস্বচ্ছ, অস্পষ্ট, ঝাপসা। কয়েক হাজার দেশের ছেলেকে উপেক্ষা করো পুরোপুরি, তাতেই তারা অনস্তিত্ব হয়ে যাবে। জেলে আর ধরছে না, হাজার হাজার ছেলের খবর জানা যাচ্ছে না, ইগনোর করো, তাতেই তারা অনস্তিত্ব হয়ে যাবে। কিন্তু তাদের পরিবারবর্গ, তাদেরও কি উপেক্ষা করে নিশ্চিহ্ন করে দেওয়ার নীতি সাব্যস্ত হয়েছে? সুজাতা কি বলবেন ভেবে পেলেন না। বললেন, আমি তো দেখুন কাজ করছি। আপনাদের লগে আমার মাইয়ার কথা দিদি, আপনার চিনা জানা কতটি দেখেন না, সকলের নাম উঠল, ব্রতীর নাম কাগজে উঠল না। আমার দিদি না আছে জানাছি না, না আছে টাকার জোর। সুজাতা জানতেন সমুর মার মনে এই ব্যবধান বোধ আসবে। প্রচণ্ড আঘাত, নিদারুণ শোক, কাঁটা পুকুর ও শ্মশান তাদের দুজনকে এক করে দিয়েছিল বটে, কিন্তু সে সাম্য চিরস্থায়ী হতে পারে না। সময় শোকের চেয়ে বলশালী, শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘ নিয়ম অনুযায়ী সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়। অঙ্কুর আশার, দুঃখের, চিন্তার, বিদ্বেষের। আঙুরগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়। সময় সব পারে। সময়ের প্রবল প্রতাপের কথা ভাবলে সুজাতার ভয় হয়। হয়তো একদিন আসবে যেদিন ব্রতীর মুখ আবছা হয়ে ফ্যাকাশে হয়ে আসবে সুজাতার চেতনায়, পুরানো ফটোর মতন। হয়তো একদিন সুজাতা সকলের কাছে ব্রতীর নাম সহজে করবেন, কাঁদবেন যখন তখন। সময় সব পারে। 2 বছর আগে তাকে আর সমুর মাকে শোক এক করে দিয়েছিল। সমীকরণের সে অঙ্ক সময়ের হস্তক্ষেপে মুছে গেছে। শোকের প্রচণ্ড আঘাতে সুজাতা ও সমুর মার শ্রেণী ব্যবধান ঘুচে গিয়েছিল। সময় বয়ে গেছে, তাই সুজাতা সমুর মার মনে শ্রেণী বিভক্ত হয়ে গেছেন। সুজাতা জিজ্ঞেস করলেন, সমীরণের দিদি কি পাশ করেছে? ফার্স্ট পার্ট দিছিল, সেকেন্ড পার্ট দিলে অয়ে গ্রাজুয়েট হইতো। তা টাইপ শিখতে আছে। হ্যাঁ, তো অর্ধেক দিন যাইতে চায় না। কয় কাপড় নাই, জামা নাই, চটি কিনতে পয়সা নাই, যামু না আমি। কয় তোমাগো লিগ্গা এমন কইরা জীবন দিতে পারমু না। রাগের কথা দিদি, মাইয়া আমার অকর্তব্য নয়।
মনে হয় না সুমিরনের জন্য ওর কোনো অসুবিধা হবে, তবু আমি দেখব, কাজের খোঁজ পেলে জানাবো। কয়েন কি দিদি, ভালো একখান টিউশন ওর সুইটটা গেল, 40 টাকা পাইতো। ছাত্রের বাপ কইল, না না, তোমারে আমি রাখতে পারবো না, তোমার ভাইয়া ছিল হেই দলে। হ দিদি, সত্য কই, সবাই তো একরকম নয়। দেখবেন দিদি, তবে হ্যাঁ একটা বড় কাম করছে, সুডো 2টারে দিয়ে দিছে গভর্নমেন্টের বোর্ডিংয়ে। বাপ না থাকলে ওরা অনাথ আশ্রমে নেয়। ভালোই করেছে। মাইয়া কয় দিদি, ব্রতির মায়ে যে আহে হ্যানে এ লিগা কতজনে কত কথা জিগায়। যারা তাগরে মারছে তাদের মধ্যে একজন তো কয়া বইল, ব্রতির মায়ে আর তোর মায়ে হকল ডিকি জোট বানতে আছে, সুচার গর্তে হাতির পা পড়ে কেন। মায়া তো ডরাইয়া মরে, ও রাতে ভিতে ছেলে পড়াইয়া ফিরে, দোকান বাজার করে, অগরে ডরায়। অগ অসাধ্য কাম নাই। ওরা ওরা মানে? হ দিদি, হে গুলান, এখন তো তারা হকলডি দল পাল্টাইছে, তাগর কোনো শাস্তি হইল না, হন বুক ফুলাইয়া চলে ফিরে। আবার কয় কি মাইয়া রে, এই তোর ভাইয়ের ছাদ্য করলি না কেন, বালা কইরা খাইতাম। পিসাস দিদি, ওই চায়ের দোকানে বয়ে থাকে। সুজাতার মনে হলো তিনি মোড়ে ট্যাক্সি ছেড়ে দিয়ে সাইকেল রিক্সা নিয়ে চলে আসেন। কখনো তো ডাইনে বায়ে চেয়ে দেখেননি। চায়ের দোকানে যারা বসে তারাই কেউ কেউ ব্রতের হত্যাকারী। এখনো তারা নির্বিবাদে ঘোরে, সমুর দিদিকে নির্মম ব্যঙ্গ করে, হা হা করে হাসে। এ কোন শহরে বাস করছেন তিনি, যেখানে এসবও ঘটে, আবার সংস্কৃতি মেলা, রবীন্দ্র মেলা সব পরপর হয়ে চলে নিয়ম মতো। দল এবং ঝান্ডা বদলালেই ঘাতকেরা নিষ্কৃতি পায়। এদিকে জেলের পাঁচিল শুধু উঁচু হয়, পাঁচিলে পাঁচিলে ওয়াচ টাওয়ার বসে। সব একসঙ্গে চলেছে চলেছে, কিন্তু আর কতদিন? সমুর মা বললেন, আপনি তো দিদি ভাগ্যমানী, যার পোলা আছে হে এক ডারে লইয়া আরেক ডারে বলতে পারে। তারে বুকে লইয়া হে আরে বলেন দিদি, আমার তো বুকের পাজরা খইসা গেছে, আমার বুকের সীতায় না উঠলে নিব্ব না। সুজাতার বলতে ইচ্ছে হলো, সমুর মার মতো বুক ফাটা অকুণ্ঠ আর্তবিলাপ করতে পারলে তিনি বেঁচে যেতেন। কিন্তু তিনি যদি সমুর মাকে বলেন ব্রতির জন্যে তিনি বুকে পাষাণ বহন করছেন, ভালো করে কাঁদতে পর্যন্ত পারেননি, তাহলে সমুর মা তাকে অস্বাভাবিক ভাববেন। ব্রতির খবর পেতে না পেতে যারা সে খবর চাপা দিতে ছুটে যায়, তাদের সামনে ব্রতির জন্যে কাঁদতে পারেননি সুজাতা। তার গলা বন্ধ হয়ে গিয়েছিল। সমুর মা তা বুঝবেন না। সমুর মা বাবা যে তখন সেসব কিছুই ভাবেননি। রাত যখন 12টাও বাজেনি, দুঃস্বপ্ন দুঃস্বপ্ন মনে হয়েছে সব। রাত তখন 12টাও বাজেনি। সমুদের বাড়ি ঘিরে ফেলেছিল ওরা। এক একজন লোক জমতে দেখে সমুর মা ফুঁপিয়ে উঠে মুখে হাত চাপা দিলেন। সমুর বাবা অসহায় কাতরভাবে বললেন, কি করি অহন, যাই দেখি গিয়া পাঁচু দুয়ার দিয়ানি পলান যায়। সমু আসতে বলল, লাভ নাই বাবা, ওরা ওদিকও ঘেরছে, আমি সাড়া পাইছি। বের করে দিন ওদের। চাপা হিংস্র গলা। বাবুর গলা না, সমুর বাবা বললেন। বের করে দিন হিংস্র গলা, লয়তো ঘরে আগুন দিমো। বাইর হয়ে আয় সমু, বাপের বেটা হইস তো বাইর। সমু ঘাড় ফিরিয়ে বলল, আমি যদি আগে বাইরাই ওরা আমারে আগে লইব, তোরা একজনও পলাইতে পারবি না। বাইর হ। ব্রতি তখন সমুকে বলেছিল, লাভ নাই সমু, তুই একা যাবি কেন, একসঙ্গে যাব। দুঃস্বপ্ন দুঃস্বপ্ন সব। ব্রতি আগে উঠল, জানলার কাছে গিয়ে চেঁচিয়ে বলল, গাল দেবেন না, আমরা আসছি, অপেক্ষা করুন।
হালায় আরেক মাল রে জুটাইছে। বাইর হ গটির পোলা, বাইর হ। যাইস না রে সমু, সমু রে। কাইন্দ না মা। বাবা তুমি মারে দেখো, আমরা বাইরাই, লয়তো ওরা ঘরে আগুন দিব। বিজিত পাজামা শক্ত করে বেঁধেছিল, হাত বুলিয়ে চুল আঁচড়ে নিয়েছিল। পার্থ কখনোই বেশি কথা বলতো না। এ সময়ে পার্থ বলল, চল বিজিত। বিজিত আর পার্থের কাছে টিপ ছুরি ছিল, সমু আর ব্রতী ছিল নিরস্ত্র। ওরা উঠে দাঁড়িয়ে হাতে হাত ধরে স্লোগান দিতে দিতে দরজা খুলে ফেলল। তোর আগে আমি মরুম বলে সমুর বাবা এগিয়ে যান, কিন্তু সমু তাকে ঠেলে ফেলে দেয়। স্লোগান দিতে দিতে ওরা বেরোয়। বাইরে অন্ধকার, বাইরে অনেকগুলো ঘুটঘুটে আধার মুখ হাহা হাসি ও উল্লাসে, চিৎকারে চারদিকে ছড়িয়ে পড়া তাদের হাসি। বাড়ি বাড়ি আলো নিভে যাচ্ছে, দরজা জানালা বন্ধ হয়ে যাচ্ছে, চমকে সরে যাচ্ছে ভয়চকিত মুখ। ওদিকে আকাশপানে চুই করে ছুঁড়ে দেওয়া শীষ, চুমকুড়ি, দুর্গা ভাসানে যেমন হয়। ওদের গলায় স্লোগান। বিজিত আর পার্থ স্লোগান দিতে দিতে ছুরি সোজা করে ধরে ছুটে গেল। কার গলায় মারছে রে? আর্তনাদ। হালা চাক্কু চালাস। কে বলল? ল হালাদের। স্লোগান তিনটে গলায়, বিজিতের গলায় আগেই কে যেন দক্ষ নিপুণতায় ফাঁস দেয়। স্লোগান স্লোগান স্লোগান। জিন্দাবাদ, যুগ যুগ জিও, জিন্দাবাদ জিন্দাবাদ, যুগ যুগ জিও। ভয়ঙ্কর গণ্ডগোল। স্লোগান সহসা থেমে গেল। সমবেত ঘাতকেরা দূরে চলে যাচ্ছে। গুলির শব্দ, খটখট শীতের থমকা বাতাসে বারুদের গন্ধ, বাতাসে বারুদের গন্ধ। অন্ধকারে মুখগুলো চলে গেল হো 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 করে। সমুর বাবা চিৎকার করে বুক চাপড়ে পড়ে গেলেন। সমুরে, দাদা গো। বোনদের আর্তনাদ। সমুর মা আর কিছু জানেন না, অজ্ঞান। অন্ধকার, 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 অন্ধকার। সমুর মা কেমন করে বুঝবেন সুজাতা কেন কাঁদতে পারেন না? কেমন করে বিশ্বাস করবেন ও বাড়িতে ব্রতীর নামই কেউ পারতপক্ষে উচ্চারণ করে না? কেমন করে ভাববেন ব্রতীর নাম যাতে কাগজে না ওঠে সেজন্যে ব্রতীর বাবা কি আকুল ছোটাছুটি করছিলেন? কেননা সমুর বাবা নিজেকে বাঁচাবার কথা ভাবেননি। ভাবা যায় তাও তিনি জানতেন না। যারা ভাবে, ভাবতে পারে, তাদের সঙ্গে সমুর বাবা। হ্যাঁ আসিল দরিদ্র দোকানি, পুঁজি আসিল না। সমুর বাবার কোনো পরিচয় হয়নি কোনো দিন। দিব্যনাথরা আর সমুর বাবারা এ দেশে দুই মেরুতে বাস করেন। সমুর বাবা তখন ভেবেছিলেন থানা পুলিশের দ্বারস্থ হলে সব চুকে যাবে, ভয় পেয়ে পালাবে সবাই। ছুটে হাঁপিয়ে কোনো মতে তিনি থানায় গেলেন। এ সময় থানা দিনে রাতে দীপান্বিত। চলেন স্যার, অহন গেলেও পোলায় বাঁচব, হয়তো বা হাসপাতালে লইতে লাগবো। চলেন স্যার, পায়ে ধরি আপনার। কিন্তু থানার বাবু বয়সে না হলেও অভিজ্ঞতায় প্রাজ্ঞ। সমুর বাবা যখন নামগুলো করেন আততায়ীদের, ভীষণ ধমকে ওঠেন তিনি। সমুর বাবা বড় অসহায় জীব, এ সংসারে কেঁচো কেন্নোর মতো, সবাই পায়ে দোলে চলে যায়। তিনি ভয়ে চুপ করে যান, আবার ডুকরে ওঠেন। আমি দেখছি সচক্ষে, গলা শুনছি। না, গলা শোনেননি। চলেন স্যার। যাবে, ভ্যান যাবে। সে সময় সমুর বাবা হঠাৎ ওই থানায় আরেকজন বাবুকে দেখে চিনতে পারেন ও ডুকরে কেঁদে পা ধরেন। তারপর কোনো এক সময়ে ভ্যান আসে। সমুর বাবা ভ্যানে চড়ে বসেন। কলোনিতে ঢুকতে না ঢুকতে তিনি পাগলের মতো সমু, সারা দেও বাপ, সমুরে বলে খাবি খেতে থাকেন। আশ্চর্য, ভ্যানকে নির্দেশও দিতে হয় না, ঠিক ফুটবলের মতো মাঠে চলে যায় ভ্যান। দূর থেকে ভ্যানের আলো পড়তে ছিটকে সরে যায়, কারা যেন পালাতে থাকে। দূর থেকে ভ্যানের আলোর থাবায় ধরা পড়ে কতকগুলো মুখ, মানুষ। ভ্যান তখন কেন যেন খুব ধীরে নামিয়ে আনে গতিবেগ। ভ্যান যখন পৌঁছয় তখন আর কেউ থাকে না, সকলে পালিয়ে যাবার সুযোগ পায়। কাছে যেতে ভ্যান থামে ও ভ্যানের আলো জ্বলতে থাকে বিজিতের উপর।
সমুর বাবা টর্চের আলো যার যার ওপর পড়ে তাকেই দেখেন ও চেঁচাতে থাকেন। তারপর সমু বলতে গিয়ে তিনি ঢলে পড়েন মাটিতে। দেখেন সমুর পা ধরে আগে নিয়ে যাচ্ছে ওরা। ভ্যানের হাঁ খিদেই বড় হচ্ছে, সমুকে গিলে নেয়। সমুর মাথা কিসে ঠুকলো? অজ্ঞান হয়ে যেতে সমুর বাবা বলতে যান, আরে মাথাটা বাঁচাইয়া। বলতে পারেন না। তখন 3:15। এত তড়িঘড়ি কোনোদিন ভ্যান আসেনি। তারপর সব চুকে বুকে গেলে তিনি আবার থানায় যান। তাঁর জবানবন্দি লেখাই হয়নি, তিনি জানেন। থানাবাবুর কথা লালবাজারে বলতে যান, কিছুতেই কোনো লাভ হয় না। হা ভগবান, হে দেশে বিচার নাই রে বলে তিনি ফুটপাতে মাথা কোটেন। তার শালার ছেলে তাকে ধরে ধরে বাড়ি আনে। সমুর মা কেমন করে বুঝবেন সুজাতার কথা? তিনি যদি বলেন ব্রতী, একমাত্র ব্রতী তাঁর কোলে মাথা রেখে শুয়ে পড়ত, তার ঘাড়ে হাত রেখে কথা বলতো, বলতো আমার পিঠে সাবান দিয়ে দাও মা, হেম আবার ঠান্ডা চা দিয়েছে, আজ ব্যাংকের পর আমি আর তুমি সিনেমায় যাব মা, আজই খাতাটা ফেরত দেব, নোটটা কপি করে দাও। সমুর মা ভাববেন এরকম তো সব ছেলে সব মাকেই বলে, এতে বিশেষ করে বলবার কি আছে? সুজাতা যদি বলেন তিনি যে মাটি ছাড়া শেকড় ছাড়া জীবন বিচ্যুত সমাজে বাস করেন, সে সমাজে নগ্ন শরীর লজ্জার নয়, সহজ আবেগ লজ্জার। যদি বলেন সে সমাজে মা ছেলে, বাপ ছেলে, স্বামী স্ত্রী প্রতিটি সম্পর্ক বিষিয়ে গেলেও কেউ কাউকে মারে না, বুক ফাটিয়ে কাঁদে না, সকলে সকলের সঙ্গে মধুর ও মার্জিত ব্যবহার করে চলে, তাহলে সমুর মা বুঝতেই পারবে না সুজাতা কি বলছেন। ভাষাটা বাংলা হলেও ভাষার অন্তরের বক্তব্য সমুর মা বুঝবেন না। সুজাতা যদি বলেন ব্রতীকে, তার মৃত সন্তানকে বোঝবার জন্যেই তিনি এখানে আসেন, তাও সমুর মা বুঝবেন না। সুজাতা যদি বলেন ব্রতী যখন বদলে যেতে শুরু করে সে কিছু কিছু বই পড়ে বা বুলি শুনেই বদলে যায়নি, সমুর মতো দরিদ্র বাপমার সন্তান, লালটুর মতো ভাগ্যপ্রণীত অপমানিত যুবক, এদের এবং অন্যান্য মানুষদের জীবনের জ্বালা নিজের রক্ত মাংসে অনুভব করেই ব্রতী বদলেছিল। জীবনই তাকে বদলে যেতে বাধ্য করে, তাই সে নিজের নির্দিষ্ট জীবন ত্যাগ করে। সে জীবনে থাকলে ব্রতী বিলেত যেত, ফিরত, বিরাট চাকরি করত, সমাজের ওপর তলায় উঠে যেত অতি সহজে বিনা চেষ্টায়। সে কথা সমুর মা বুঝবেন না, কেননা সমুর মা এখনই বললেন, আপনার পোলার মুখখান আমার মনে লড়ে সরে দিদি, জাগো কিছু নাই, তারা খেপা খেপত হয়। সমু সুরকাল হইতে কইত, কেন আমরা কি ভিকারি যে যা হক্কলে পাইবার কথা তাই ভিক্ষা করে চায় নিমু আর লাত খামু? কিন্তু ব্রতির তো হকল আসিল দিদি, হে কেনই বা মরতে আসিল? ওদের সাবধান করতে এসেছিল। আপনি তো জানতেন পোলা কোন পথ লইছে, আপনি ওরে সাবধান করেন নাই। সমুর মা জানেন না তিনি আজ বিজয়িনী, কেননা তিনি জানতেন সমু কি করছে। সুজাতার উন্নত গ্রীবা, অভিজাত চেহারা, মণিবন্ধে ঘড়ি, দামি তাঁতের কাপড় থাকতে পারে, কিন্তু সমুর মা জানেন না সুজাতা কয়েক হাজার জননীর মধ্যে বহু জনের কাছে পরাজিত, কেননা তিনি জানতেন না ব্রতী কি করছে। কি জয়ে কি পরাজয়ে সুজাতা মিথ্যা কথা বলতে পারেন না। ব্রতী জানত। সুজাতা বললেন, আমি জানতাম না। জানলে কি দিদি পোলারে কেউ মরতে পাঠায়? সুজাতা উঠে দাঁড়ালেন। আবার আসবেন দিদি, আপনার লগে কথা কইয়া বড় শান্তি। সুজাতা জানালেন তিনি আর আসবেন না। চলি। সহসা সমুর মার গায়ে হাত রাখলেন সুজাতা, বললেন, আপনার কাছে আমার অনেক কৃতজ্ঞতা রইল। আর কৃতজ্ঞতা? দুঃখী বুকের দুঃখী ব্যথা। আজ শেষ বিদায়ের মুহূর্তে সুজাতার সমুর মাকে খুব দামি কিছু দিতে ইচ্ছে হলো নিজের ভেতরকার নিজের শোকসৃষ্ট কারাগার থেকে একটা কিছু দিয়ে যান সমুর মাকে।
তাই যে কথা তিনি উচ্চারণ করতে পারেন না সেই কথাটা আজ বললেন। যেদিন ওরা মারা যায় তারপর দিন ব্রতির জন্মদিন ছিল। ওর 17 জানুয়ারি 20 পেরিয়ে 21 পড়ত। বাড়িটা তার বাড়ির কাছেই। যেতে আসতে সুজাতা বাড়িটা অনেকবারই দেখেছেন, কখনো ঢোকেননি। কার বাড়ি তা জানেন না। পুরনো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, বাড়ির উপরে মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। সুজাতার চোখের সামনে 20 বছরের বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল। খানিকটা নতুন ঝকঝকে, এনামেল রঙে উদ্ধত, জানালার নিচে এয়ার কুলার। খানিকটা জীর্ণ, পলেস্তারা খসা, জানালায় শাড়ি কাটা ময়লা পর্দা। নিচে রাস্তার সামনে ঘরে ঘরে ধোবিখানা, হোমিওপ্যাথি ওষুধের দোকান, রেডিও মেরামতি দোকান। শরিকে শরিকে ঐশ্বর্য ও দারিদ্র্য ভাগ হয়ে গেছে, বোঝা যায়। অন্ধকার প্যাসেজ পেরিয়ে শরিকি উঠোনের পাশে একটা বড় ঘর, বাড়ির পেছন দিকেটা। সামনে একটা অযত্নের আতা গাছ। ঘরটার দেওয়াল ও ছাতের আস্তর খসা, মেঝের সিমেন্ট ওঠা, একটা বড় তক্তপোষ। আলমারিতে ময়লা ও অব্যবহৃত আইনের বই, আলমারির তলায় জং। সুজাতা তক্তপোষে বসেছিলেন, নন্দিনী তার সামনে মোড়ায় বসে। বিট্রে করেছিল অনিন্দ। নন্দিনী আবার বলল, আগেও বলেছে কথাটা, এখনো যখন বলল ওর চোখে সামান্য বিস্ময়, ভাসমান মেঘের মতো অস্থায়ী ছায়া ফেলে গেল। যেন ও এখনো সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না, অথবা ভেবে পায় না এই বিশ্বাসঘাতকতার ফলে সমুরা নিহত হতে পারে জেনেও অনিন্দ কেমন করে এ কাজ করেছিল। আমি সব কথা জানি না নন্দিনী, জানি আপনারা কখনোই কিছু জানেন না। যা হয় সব যেন এক একটা ঘটনা মাত্র। কেন হয়, কেমন করে হয় তা জানলেও চলে যায় যে বিশ্বাসটা ঠিক নয়, এখন দেখতে পাচ্ছেন। সুজাতা কথা বললেন না। অনিন্দ বিট্রে করেছিল। ব্রতী লাইক এ ফুল অনিন্দকে বিশ্বাস করেছিল। তার কারণ অনিন্দকে এনেছিল নিতু, ব্রতীর বন্ধু। নিতু যাকে এনেছে তাকে অবিশ্বাস করা চলে না। ব্রতী তাই ভেবেছিল, কেননা নিতু ব্রতীর বন্ধু। নিতু কি জেনে শুনেই অনিন্দকে এনেছিল? সুজাতা মনে মনে ভাবলেন। বহুদিন সলিটারি সেলে একা থাকলে বোধহয় মানুষের মন অত্যন্ত অনুভূতি প্রখর হয়ে যায়। কেননা সলিটারি সেল বড় একাকী, বড় নির্জন। সেখানে মানুষ 4 দেওয়াল, লোহার কপাট ও দেওয়ালে একটি ফোকরের পাহারায় নিজের সঙ্গে বড় একা একা বাস করে। সবসময় মনকে লাশঘরের ডাক্তারের ছুরি অথবা বেয়োনেটের ফলার মতো তীক্ষ্ণ, শানিত, একলক্ষ করে সলিটারি সেলের মানুষ বাইরের জগৎকে ফুঁড়ে ফুঁড়ে জানতে চায় কে তাকে মনে রেখেছে। মাঝে মাঝে দরজা খুলে যায়, তখন যেখানে যায় তাও তার কাঙ্ক্ষিত বাইরের জগৎ নয়। সে ঘর অন্যরকম, সাউন্ড প্রুফ। দরজা জানালায় ফেল্ট মোড়ানো ফাঁপা রবারের নল বসিয়ে সাউন্ড প্রুফ করা। ঘরের আর্তনাদ, গোঙানি, মারের আওয়াজ, জেরাকারীর গর্জন, সব শব্দ ওই নলের জন্য ঘরের ভেতরেই বন্দি থাকে। সে ঘরে যাকে জেরা করা হচ্ছে তার চোখের ওপর 1000 ওয়াটের বাতি জ্বলে। যে জেরা করে সে থাকে অন্ধকারে। সে সিগারেট খোর হোক বা না হোক, হাতে সিগারেট জ্বলে। কখনো কখনো, হো আপনি চ্যাটার্জির বন্ধু? এহেন সামাজিক ভদ্র প্রশ্ন মিহি গলায় করে শিক্ষিত ভদ্রবংশের জেরাকারী জ্বলন্ত সিগারেটটা 1000 ওয়াটে উদ্ভাসিত মুখের ওপর চেপে ধরতেও পারে। সিগারেটের ছ্যাঁকায় শুধু সারফেস কিউটেনিয়াস ইনজুরি হয়, চামড়া সামান্য পোড়ে। সে পোড়ায় ঘা মলম লাগালে সেরে যায়, তখন সারফেস কিউটেনিয়াস হিলিং হয়। চামড়ার ঘা ওপর ওপর সেরে যায়, কিন্তু ভেতরে তরুণ হৃদয়ে
প্রত্যেকটা ছ্যাঁকা চিরকাল ক্ষত হয়ে থেকে যায়। তারপর আবার সলিটারি সেল, নিজের সঙ্গে একা। নিজের সঙ্গে একা থাকলে মন অনুভূতি প্রখর হয়। লাশঘরের ডাক্তারের ছুরি অথবা বেয়োনেটের ফলার মতো তীক্ষ্ণ শানিত একলক্ষ। তাই নন্দিনী বুঝতে পারল সুজাতা নির্বাক প্রশ্ন করেছেন, নিতু জেনে শুনেই অনিন্দকে এনেছিল কিনা। নন্দিনী বলল, নিতু অনিন্দকে জেনে এনেছিল কিনা অথবা না জেনে সে আর কোনোদিন জানা যাবে না। নিতুর কি হয়েছিল জানেন? না,